প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 21 নভেম্বর থেকে 27 নভেম্বর সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা। এই সপ্তাহের সম্পাদকের বিষয় শিক্ষার আলো, সন্দেহের ছায়া, আল ফালহ বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা ও আমাদের সমাজ চিন্তা। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি ও সম্পাদক মিতাদার পুরকায়স্থ। তার দক্ষ সম্পাদনায় এই সময়ের একটি উন্নত সাপ্তাহিক হিসেবে বৃহৎবঙ্গে পরিচিত হয়েছে। বরাকের নতুন দিগন্ত নির্মিত দক্ষিণ আসামের বরাক উপত্যকা শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে প্রকাশিত হচ্ছে। স্নানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদও অনলাইন অফলাইন সাপ্তাহিকে প্রকাশিত হয়ে থাকে। বরাকের নতুন দিগন্তের সাহিত্যের পাতা সমৃদ্ধ, নতুন লেখকদের সঙ্গে প্রতিষ্ঠিত লেখকদের সৃজনকর্ম প্রকাশিত হচ্ছে। উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সৃজন কর্মীদের লেখা সমৃদ্ধ সাহিত্যের পাতা এই সপ্তাহ অন্য সংখ্যার মতো রয়েছে। শিক্ষা আমাদের মানবিক গুণ প্রকাশ করে থাকে। শিক্ষার দেদীপ্যমান আলোর হাত ধরে সভ্যতা আজকের সময়ে এসেছে, কিন্তু আলোর পিছে ছায়া থাকে। এইসব নানান যুক্তিযুক্ত প্রাসঙ্গিক তথ্য এনে এই সময়ের বহু আলোচিত বিষয় নিয়ে এবারে সম্পাদকীয় বিষয় শিক্ষার আলো, সন্দেহের ছায়া, আল ফালহ বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা ও আমাদের সমাজ চিন্তা। সম্পাদকীয় নানান প্রশ্ন আমাদের চেতনাকে গভীর নাড়া দেয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ পাঠ করে নিচ্ছি। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ও অতীতে আন্তর্জাতিক মৌলবাদী নেটওয়ার্ক সক্রিয় ছিল। এখন আবার চেষ্টা চলছে এখানকার স্লিপার সেলগুলোকে প্রতিবেশী দেশ থেকে সক্রিয় করার জন্য। আমাদের অভিজ্ঞতা বলে শিক্ষা প্রতিষ্ঠান দুর্বল হয় অথবা নজরদারি শিথিল থাকে, তবে মৌলবাদ ও চরমপন্থার ছায়া রুখতে সময় লাগে না। আমাদের প্রত্যাশা, সমাজের দায়িত্ববোধ থেকে এই সম্পাদকীয়তে 3টি মূল প্রতিবেদ্য প্রকাশ করতে চাই। 1. আল ফালহ বিশ্ববিদ্যালয়ে তদন্ত অবশ্যই স্বচ্ছ ও দ্রুত হওয়া প্রয়োজন। এটি ভারতের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে, অভিযোগ প্রমাণিত হোক বা খণ্ডিত হোক। 2. মাদ্রাসা শিক্ষার আধুনিকরণ অপরিহার্য। গণিত, বিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি এগুলো ছাড়া শিক্ষার্থী অন্ধকারে পড়ে থাকে। 3. বিদেশি অর্থায়নের ক্ষেত্রে স্বচ্ছতা 100% জরুরি। 4. শিক্ষার মূল লক্ষ্য মানুষকে আলোকিত করা, ধর্মীয় হোক বা ধর্মনিরপেক্ষ, সরকারি হোক বা বেসরকারি, মহলার মাদ্রাসা হোক বা জাতীয় বিশ্ববিদ্যালয়, সব জায়গায় মানবতা, যুক্তিবোধ, ধর্মীয় সহিষ্ণুতা, সহনশীলতা ও দায়িত্ববোধ শেখানো জরুরি। শিক্ষা যেন আলোয় থাকে, ছায়া নয়, তাহলে সেই শিক্ষা আলো ছড়াতে পারবে। একটি আধুনিক সমাজের প্রকৃত শক্তি অস্ত্রে নয়, সম্পদে নয়, শিক্ষায়। একটি আধুনিক সমাজের প্রকৃত শক্তি অস্ত্রে নয়, সম্পদে নয়, শিক্ষায়। শিক্ষা প্রতিষ্ঠান যদি সন্দেহের কেন্দ্র হয়ে যায়, তবে সমাজের চোখ অন্ধকারে ঢেকে যায়। শিক্ষা হোক নদীর মতো নির্মল, বিশ্বাস হোক আকাশের মতো স্বচ্ছ, দায়িত্ব হোক মাটির মতো দৃঢ়। এই সম্পাদকীয় থেকে বার্তা দেওয়াই যেতে পারে। আলোকে অক্ষুণ্ণ রাখতে হবে, শিক্ষা যেন কখনো অন্ধকারের আশ্রয় না হয়।
সম্পাদিকাতে সম্পাদক সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিত তুলে ধরে যুক্তিযুক্ত নানান কথা বলেছেন। এই সঙ্গে শিক্ষা বিষয়ে একটি বার্তা দিয়েছেন, আলোকে অক্ষুণ্ণ রাখতে হবে, শিক্ষা যেন কখনো অন্ধকারের আশ্রয় না হয়। আমরা সম্পাদকের কথার সঙ্গে একমত, নতুবা সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত হবে। আত্মভোলানন্দ স্বামীর একটি গবেষণামূলক আধ্যাত্মিক লেখা, গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে অবলম্বন করা উচিত। আত্মভোলানন্দ স্বামীর এই অত্যন্ত সুন্দর প্রবন্ধ, গবেষণামূলক আধ্যাত্মিক প্রবন্ধ ভারতীয় দর্শনের প্রেক্ষিতে ও নানান সনাতন ধর্মের নানান দিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আধুনিক যুক্তিযুক্ত চিন্তার মনন নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন আত্মভোলানন্দ স্বামী। তার লেখা এই সংখ্যাটির মর্যাদা গুরুত্ব বাড়িয়েছে। অত্যন্ত ভালো লেখা। অর্চনা দাস মিনিট 20 গল্পে অর্চনা দাস একজন ভালো ছড়াকার এবং খুব সুন্দর গল্প লিখেন। তার গল্পের ভিতর বার্তা থাকে। এই গল্প সেই ধরনের একটি সুন্দর গল্প, মিষ্টি মধুর গল্প। আরতি চরিত্র চিত্রণ খুব সুন্দরভাবে চালচিত্র তুলে ধরলেও গল্পের প্রসঙ্গে বৃষ্টিময় দিনে প্রচুর সঙ্গে দেখা, শিক্ষয়িত্রী জীবনের টুকরো টুকরো অ্যালবাম তার বিশ্লেষণী কলমে ঝরঝরে গদ্য ভাষায় লিখেছেন। ভালো লিখেছেন তিনি। সুন্দর একটি গল্প, পড়তে ভালো লাগে। তিনি আরো লিখুন, গল্প লিখুন ছড়ার পাশাপাশি। হালাকান্দি তোরা বরাকের গর্ব রায় বাহাদুর মহেন্দ্রচন্দ্র দে জীবনের সময় কলু চৌধুরী লিখেছেন। যারা গবেষণা করেন তারা অবশ্যই এই লেখা তাদের সহায়তা করবে। একটি সমৃদ্ধ রচনা, ভালো তথ্য ভিত্তিক লেখা লিখেছেন কবি অনুবাদক কলু চৌধুরী। তার লেখার ভেতর অনেক তথ্য রয়েছে, অনেক সমৃদ্ধ রচনা। আমরা পড়ে উপকৃত হয়েছি। প্রতিবেশী সাহিত্য থেকে সম্পাদক প্রকাশ মিতাদার প্রকাশিত অনুবাদ করেছেন কৃষ্ণমণি দেখার কবিতা। পশ্চিমবঙ্গ সাহিত্যের কবি কৃষ্ণমণি দেখার কবিতা অনুবাদ করেছেন মিতাদার প্রকাশিত। কবিতার শিরোনাম নারীবাদ। নারীবাদ নিয়ে অনেকেই কবিতা লিখছেন, বাংলা সাহিত্যে অনেকেই লিখছেন, কিন্তু অসমীয়া সাহিত্যের এই খবর আমরা জানতাম না। এরকম কবিতা রয়েছে, তিনি আমাদের উপহার দিলেন অনুবাদ করে। কৃষ্ণমণি দেখার কবিতা নারীবাদ। জয়মতীকে বারবার ডাকছে জনতা, কিন্তু জয়মতী হওয়া মায়েরা নিজেরাই কেঁদে যন্ত্রণায়। দাদা যখন পাপ বলেই গায়ে দেয়, জ্যোতিপ্রসাদের স্বপ্নও যেন জীবনের আলো হারিয়ে ফেলে। ওদিকে অভিযাত্রী চন্দ্রপ্রভা সাইকেল চালিয়ে স্কুলে যায়। কে কি বলল তাতে তার একটুও কান নেই। নবমীর প্রেমকে বলায় কলঙ্ক। বিধবা বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়। মাটি ছুঁয়ে শপথ নিলেও সবাই সৌদামণি হতে পারে না। চুল খুললে কেউ দ্রৌপদী হয় না, চুপ বুঝলে কেউ গান্ধারী নয়। কুন্তী গোপনে বিসর্জন দিয়েছিল নিজের সন্তান সূর্যপুত্র কর্ণকে। চাঁদে মানুষ পা রাখার দিনেও অন্য এক পুষ্পিতাকে চুপ বেঁধে গড়ে তোলা হয়। ঋতুকাল থাকার জন্যই নাকি তার চন্দ্র দোষ। বদনামের গলিতে দুষ চাপানো হয় শুধু নারী অপর। একটি অবাঞ্ছিত ভ্রূণ নষ্ট হলেও নারীকে হতে হয় অপরাধী। নারী হয়ে জন্মানোর কারণেই গর্ভেই মারা যায় বহু দেবকন্যা। সে যখন নেপকিন কিনতে যায়, আরেক নারী বড় বড় চোখে তাকায়, তবু সে নির্বিকার। তবু পৃথিবীতে ঈশ্বরচন্দ্র ও সেই, রাজা রামমোহন ও সেই। ইতিহাসের লোকপুরাণ মিথকে কবিতায় চিত্রকল্পে আধুনিক কাব্য ভাষায় কৃষ্ণমণি ডেকা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কবিতার শেষ পংক্তিতে ঈশ্বর সেই,
রামমোহন সেই উদাহরণের কাব্যের শতগুণ উত্তীর্ণ হল। কবিতা দাস পুরকাস্তের অনুবাদে কবিতাটি একটি যথার্থ মাত্রা পেল। আমরা প্রতিবেশী কবিতা পড়ার সুযোগ পেলাম এই অনুবাদ করার জন্য। আমি পড়ে নিচ্ছি স্পিতাদের কবিতা। আসামের বদুপুর থেকে স্পিতাদেব লিখেছেন কবিতার শিরোনাম ব্যর্থ। কবিতা আমার শরীর জুড়ে তোমার তাণ্ডব নৃত্য, আমার মস্তিষ্কে তুমি মত্ত আপন খেলায়। কিন্তু কবিতা আজ আমার কলমের বদ্ধ গা ব্যথা, কালি ঝরবে না বিন্দু মাত্র। তুমি কবিতা তুমি আমার মন জুড়ে শব্দে জাল বুনো, আমার বাইর ভিতর জ্বালিয়ে দিচ্ছ তুমি অহরহ রং মশালি বাক্যবাণে। কিন্তু আমি আজ সাধ্যহীন, কারণ আজ যে আমার কর্মের প্রচন্ড গা ব্যথা। কবিতা জানো বড় আক্ষেপ হয়, কলম আমার ব্যাকরণ ভুলেছে অনেক দিন। কবিতা আবার ঘুম ধরা কাঠের মতো যাচা করে দিয়ে বারবার কবিতা চাও। তু আমি আজ উত্তরহীন, কারণ কলম যে নিশ্চুপ। কবি স্পিতাদেব তার সৃজনের কাব্যসৃষ্টির কথা লিখেছেন। তিনি কবিতা নির্মাণে বারবার এগিয়ে যেতে পারছেন না। তার নিমগ্ন সাধনায় উত্তরণের খুঁজ চাইছেন। কবিতাটি চিত্রকল্প ও কাব্য ভাষায় ভালো হয়েছে, কবি ভালো লিখেছেন। তার বিশেষত যে কলমের বড্ড গা ব্যথা, এই প্রতীকটি কবিতাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমার প্রিয় উপন্যাসিক বিপ্লব চক্রবর্তীর 1950 সিনেমা এই পর্বেও অন্য পর্বের মতো রোমাঞ্চকর দার্শিলন করা পর্ব। হিতেন চক্রবর্তীর খুনের ঘটনা দিয়ে আরম্ভ, টান টান উত্তেজনা নিয়ে পড়তে হয়। নকশা আন্দোলনের ভয়ঙ্কর দিনগুলো তুলে এনেছেন বিপ্লব চক্রবর্তী তার লেখায়। গোষ্ঠীদ্বন্দ্ব সিপিএম ও সিপিআই এর প্রসঙ্গে এসেছে প্রাসঙ্গিকভাবে। এর ভেতর দিয়ে উপন্যাস লিখে গেছে। পুলিশের কুকুর এসেছে, নানান চরিত্র এসেছে। উপন্যাসের শুরু এই পর্বে এইরকম। সকাল থেকে সিপিএম দল থেকে মুখে মুখে প্রচার করা হচ্ছে নকশালরা রাতের অন্ধকারে এসে হিতেন চক্রবর্তীকে খুন করে দিয়ে গেছে। পুলিশ খবর পেয়ে অনেক পরে এসেছে। পুরো জায়গাটা কর্ডন করে পুলিশ ঘিরে রেখেছে। বেলা যত বাড়ছে দূর দূরান্ত থেকে দলীয় কর্মী সমর্থক লোকজনের ভিড় তোর বাড়তে লাগলো। অশোকগড় থেকে সিপিআইএম একটা দল এসেছে। উপন্যাসিক বিপদের সময়কে পুঙ্খানুপুঙ্খ ধরে এনেছেন। নকশা আন্দোলন এবং তৎসময়ের অবস্থার নানান ঘটনাবলী ভালো লেখা হচ্ছে। বাংলাতে উল্লেখ্য উপন্যাস হিসেবে চিহ্নিত হবে। গদ্য ভাষার ঝরঝরে চরিত্র চিত্রণগুলো উপন্যাসে সঠিকভাবে এসেছে। অত্যন্ত ভালো লিখছেন বিপ্লব চক্রবর্তী। শিলাবতী চলে বৃত্তান্ত আমার ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস। তার কিছু কথা বলতে বলে কিছু ইতিহাসের প্রেক্ষিত একটুখানি টেনে আনতে হয়। কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ তিনি মাত্র 70 বছর রাজত্ব করেছিলেন। তার ভ্রাতা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর 1813 খ্রিস্টাব্দে কাছাড় সিংহাসন বসেন। 1830 খ্রিস্টাব্দে বদরপুরের কাছে হরিটি করে আততি রাস্তে তার মৃত্যু ঘটে। সর্বকালীন রাজত্বেও তিনি 3 বার রাজ্যপাট স্থানান্তরিত করেন। শিলচরে খাসপুরে, তারপর দুধপাতলে এবং সর্বশেষে বদরপুরের কাছে হরিটিক স্থানে। নানান দিক থেকে সবচেয়ে ঘটনাবহুল রোমাঞ্চকর তার রাজত্বকাল। প্রথম দিকে গোবিন্দচন্দ্র নারায়ণ মুখবাদী থাকলেও পরবর্তী সময়ে তার প্রধান মহিষী চরম বৈষ্ণব ইন্দুপ্রভার সান্নিধ্যে বৈষ্ণব ভাবাপন্ন হয়ে ওঠেন। অগ্রজভ্রাতা কৃষ্ণচন্দ্রের বিধবা পতি রানী ইন্দুপ্রভাকে বিবাহ ছাড়া অগ্রজভ্রাতা কৃষ্ণচন্দ্রের বিধবা পত্নী রানী ইন্দুপ্রভাকে বিবাহ ছাড়াও নানান কারণে তার শত্রু ক্রমাগত বৃদ্ধি পায়। বিশেষত পূর্বজ কাছারি নৃপতিদের রাজ্য শাসন নীতি
কাতারের দণ্ডবিধি ও লিঙ্গানবিধি বিরুদ্ধে গিয়ে তিনি গুড়াপন্থীদের বিষ্ণুজনে পড়েন। তার কন্যাস স্নেহে পালিত শিউলি ভট্টাচার্যের সঙ্গে তার উদ্যোগে দিবাকর দাসের সঙ্গে বিবাহ দেওয়ার একজন গুড়াপন্থীদের আক্রোশের শিকার হন তিনি। এইসব নানান প্রসঙ্গ উপন্যাসে রয়েছে। রাজ্যের বিত্তবান ব্যবসায়ীদের কাছ থেকে উপাধি বন্টন করে শূন্য রাজকোষ গড়ে তুলেছিলেন, তার কথা এই পর্বে এসেছে। দিবাকর দাসের বাড়ি একদল চক্রান্তকারী বশীভূত করে দেয়, সেই সঙ্গে কোরাতি গ্রামও বশীভূত হয়। তখন রাজমাতা ইন্দুপ্রভার দূরদৃষ্টি তৎক্ষণাৎ বশীভূত গৃহস্থী প্রজাদের কাছে রাজ্যের রণচণ্ডী নাট মধ্যে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ এসেছে এই পর্বে। তাহলে আজ এখানে শেষ করছি। শিলবতী চোরের বৃত্তান্ততে আমি অনেক তথ্য ঘেটে লিখেছি। ইতিপূর্বে মালিনী আখ্যান আমি ঐতিহাসিক গবেষণা উপন্যাস লিখেছিলাম, অত্যন্ত বহুপঠিত এবং জনপ্রিয় উপন্যাস। সেই উপন্যাস লেখার সময় যে অনেকগুলো আমি তথ্য আমার কাছে আসে, তাই এই শিলবতী চোরের বৃত্তান্ত সেই থেকে আরো তথ্য পেয়েছি আমি। বরাক উপত্যকে জানতে হলে, দক্ষিণ আসামকে জানতে হলে এই দুটি উপন্যাস আপনাদের পড়তেই হবে। তাই অনুরোধ করছি আপনারা পড়বেন, পরামর্শ দেবেন। বিশেষ এই পর্বে অনেক উপাধি বন্টন মাধ্যমে রাজকোষ গড়ে তুলেছিলেন ইন্দুপ্রভা। তার কথা আমি অনেক গ্রন্থ থেকে নিয়েছি, অনেক প্রামাণ্য গ্রন্থ থেকে নিয়েছি। এটা কোনো নিছক কাল্পনিক উপন্যাস নয়, তথ্যভিত্তিক উপন্যাস। আপনারা পড়বেন। এখন বলেছি কবি রহমত আলী খুলনা থেকে কবিতা লিখেছেন। কবিতা শিরোনাম একাই চলি। জীবনের দায় বয়ে চলা বৃদ্ধা বা নিয়ে গাড়ি টেনে মরে একাই, সময়ের সাথে বিপরীত হাওয়া যুদ্ধে মেঘ আর ঢেউয়ের লীলা যেন পিছু ছাড়ে না ছায়াহীন মায়ায়। মেঘ আর ঢেউয়ের লীলা যেন পিছু ছাড়ে না ছায়াহীন মায়ায়। জয় পরাজয়ের মিথ্যের খেলায় হিসাব যেন রুদ আর জলের মধ্যে বিচরণ করা অসাধ্য বাসনা। জয় পরাজয়ের মিথ্যে খেলায় হিসাব যেন রুদ আর জলের মধ্যে বিচরণ করা অসাধ্য বাসনা। প্রকৃত জীবন যোদ্ধা কখনোই পরোয়া করে না মরুঝড় কিংবা কালো বাদল। একাই এগিয়ে যায়, যদিও হয় না তেমন ভাগ্য বদল। সাঁতার শিখতে হলে জানি জলে মেশানো পাথরের ঢোক গিলতে হয়, তথাপি আবশ্যক বইটি। কবি তার সৎ ভাষায় তার অভিজ্ঞতার কথা লিখেছেন, যে একলা চলার যে অভিজ্ঞতা, কিভাবে আমরা এগিয়ে যাব, সেই কবিতাটা প্রাণিত করার কবিতা, মোটিভেশনের কবিতা। আজ এখানে শেষ করছি।